আজকে আপনাদের সপ্তম ক্লাস। আগের ক্লাসে আমরা টেক্সট টুল দেখেছি এবং লেটার রিক্রিয়েট করেছি। আমরা এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত সব লেখাগুলোকে পেন টুলের সাহায্যে তৈরি করেছিলাম। এখন এটা আমি দেখব সবাই পারছে কিনা, কারণ এক ক্লাসের বিষয় আরেক ক্লাসেও আমার দেখা উচিত হবে। দেখেন, খেয়াল করেন, আমি যেভাবে বলি এভাবে সবাই করে দেখাবেন। আমি টেক্সট টুলে গেলাম, গিয়ে এখানে একটা প্রেস করলাম, করার পরে আমার সামনে লরেম ইপসাম লেখাটা আসলো। আমি সিম্পলি শিফট প্রেস করে ডি প্রেস করলাম, একটা বড় হাতের ডি আসলো। এরপর আমি চলে যাব সিলেকশন টুলে। কেন সিলেকশন টুলে যাব? এটা বড় করার জন্য। যে বাউন্ডিং বক্সগুলো শো হয় এটা সিলেকশন টুলে থাকা অবস্থায় হয়। তো এই অবস্থায় আমি বড় করব। বড় করার সময় আমি কি করব? শিফট প্রেস করব। শিফট প্রেস করলে এই যে এর রেশিওটা ঠিক থাকবে। এবার যেটা করব, এটার ডুপ্লিকেট তৈরি করব। তো এটা রাইট বা এটা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলতে পারি। কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে যাবে। এবার আমরা এটা পেন টুলের সাহায্যে এটা রিক্রিয়েট করব। তো যেভাবে করি এইভাবে আপনাদেরকেও করে দেখাতে হবে। আমি 4টা ক্লিক করে একটা শেপ তৈরি করলাম। এবার এটা আবার কার্ভ করা যাবে। তার আগে এটা যেহেতু ফিল কালারে আছে, আমি স্ট্রোক কালারে এখানে ক্লিক করে কনভার্ট করলাম এবং এখানে দেখেন কন্ট্রোল যে প্যানেল, এটাকে কি বলে? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে দেখেন সে কালার চেঞ্জ করার মতো অপশন আমরা পাচ্ছি না। তাহলে এখান থেকেও করা যেতে পারে। এখানে ডাবল ক্লিক করলে আমি এটা রেড করে দিচ্ছি। এর যে হচ্ছে স্ট্রোক কালার, ওটা রেড করে দিলাম। এবার পেন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে মাউসের কার্যটা এই দাগের উপর নিব, নিয়ে অল্টার প্রেস করলে দেখেন চাঁদের মতো একটা বাঁকা কার্ভ দেখা যাচ্ছে। তো আমি এভাবে কার্ভ করে দেব শেপগুলোকে। দেখেন এই জায়গা থেকে আমি এটা মিলালাম, কিন্তু এখান থেকে মিলাতে হলে আমার এই হ্যান্ডেলটা ইউজ করতে হবে। অল্টার চেপে ধরে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখানে একটু ফাঁকা রয়েছে, আমি কন্ট্রোল অল্টার ধরে জাস্ট অল্টার প্রেস করে এটা মুভমেন্ট করতে পারছি। দেখেন এই হ্যান্ডেলটা মুভমেন্ট করতে হলে অল্টার চেপে ধরে এভাবে মুভমেন্ট করে নেব। আচ্ছা, একইভাবে ভিতরটাও করে নিব। দেখেন, খেয়াল করেন কিভাবে করি। অল্টার চেপে ধরে এভাবে কার্ভ করলাম। যদি মনে হয় এক পাশ মিলছে আরেক পাশ মিলছে না, আরেক পাশ আপনি অল্টার চেপে ধরে ম্যানুয়ালভাবে হ্যান্ডেলটা ঠিক করে নেবেন। এবার দেখেন এই দুইটাই ধরে আমি যদি এখন মুভ করতে চাই এই কালো জায়গায় ধরে, তাহলে কিন্তু মুভ হচ্ছে না। কি করতে হবে? মাউসের কার্যটা এর উপরে রাখতে হবে, পাতের উপরে সরিয়ে নিয়ে এসে আমি এটা স্ট্রোকে আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে ফিল কালারে কনভার্ট করলাম এবং এই পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। ব্যাস, এইভাবে আমি যে প্রসেসটা দেখালাম, আসলে এটা একটা জটিল প্রসেস। এটা একটা ক্লাসেই আপনার যে আত্মস্থ হয়ে যাবে এটা তো হবে না। গত ক্লাসে সবাই পেরেছেন, অনেকগুলো করেছেন না? আশা করি সবাই একবারে পেরে যাবেন। তো দ্রুত এটা করে দেখান। হ্যাঁ, জাস্ট ডি, একটা ডি। এই পাশের জন্য একটু হেল্প করে হয়েছে কি? কোনো কিছু লক হয়ে গেলে আমরা আনলক করব কন্ট্রোল অল্টার টু প্রেস করে। এবার সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, ওটা আমার আর প্রয়োজন নেই। আচ্ছা, টেক্সট টুলের ভিতরে আরও কিছু টুলস রয়েছে, এইগুলো আমরা দেখব। দেখেন টেক্সট টুল, এই টুলে থাকা অবস্থায় প্রথম টুলটাই থাকা অবস্থায় আমি যদি একটা বাউন্ডারি তৈরি করি, এভাবে একটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করছি, ছেড়ে দিলে এখানে এই বক্সের ভিতরে লেখাগুলো আসবে এবং এর সাইজ চাইলে আমরা এখন এখান থেকে বড় করতে পারি। তো এটা যারা হচ্ছে ওই মেনু কার্ড ডিজাইন করে তাদের জন্য এগুলো প্রয়োজন পড়ে। তাছাড়া এরপরে আছে দেখেন টেক্সট টুলের ভিতরে এরিয়া টাইপ টুল। আপনি যদি একটা রাউন্ড শেপ নেন, এই রাউন্ড শেপের ভিতরে চাচ্ছেন যে কিছু লেখা রাখবেন। পত্রিকাতে এরকম দেখা যায় কোনো একটা শেপের ভিতরে
লেখাগুলো থাকে সেটা হবে এর ভিতরে এরিয়া টাইপ টুল। এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই বক্সের ভিতরেই সব লেখাগুলো সেট হয়ে যাবে। দেখেন আমি একটা পলিগন নিচ্ছি, নেওয়ার পরে এটার মাঝে আমি লেখাগুলো রাখবো। তাহলে এই টুলে থাকা অবস্থায় আমি যদি এর উপরে ক্লিক করি তাহলে এর ভিতরে লেখাগুলো সেট হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড অপশনের কাজ। আচ্ছা, এটা ট্রাই করেন সবাই দুইভাবে। এই প্রথম টুলে থাকা অবস্থায় এবার ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করেন, আরেকটা হচ্ছে কোনো একটা রাউন্ড শেপ অথবা এলিপস নিয়ে সেটার ভিতরে এই সেকেন্ড অপশন দিয়ে এই যে এরিয়া টাইপ টুল এটা দিয়ে ওটা নিয়ে দেখান। দেখেন এটা পাতের উপরে ক্লিক করতে হবে। এই এরিয়া টাইপ টুলে গিয়ে জাস্ট এই যে সাইডে ক্লিক করতে হবে। যখন পাত লেখা আসবে তখন একটা ক্লিক করলে ওই শেপের ভিতরে লেখাগুলো থাকবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন তাই না? এবার আমরা পরের স্টেপে যাই। এটা অত গুরুত্বপূর্ণ না, এরিয়া টাইপ টুল এটা গুরুত্বপূর্ণ না। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম টাইপ টুল আর এই 3 নাম্বারটা, এটা টাইপ 1-এ পাথ টুল, এটা গুরুত্বপূর্ণ এবং এটা একটু কমপ্লেক্স। এটা বুঝতে একটু কমপ্লেক্স লাগে দেখেন, এবং ওটা ম্যানেজমেন্ট করা একটু কমপ্লেক্স। দেখেন টাইপ 1-এ পাথ টুল কেমন, আমি পাথ মানে তো সবাই চেনেন তাই না? যে কোনো শেপ আমরা পাথের মাধ্যমে তৈরি করতে পারি। দেখেন আমি একটা বৃত্ত নিচ্ছি, এই যে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তর পাথ কোথায়? একদম সাইডে। এই যে মাউসে কার্সর নিয়ে গেছি, এটা হচ্ছে পাথ। এটা যদি আমি স্ট্রোকে কনভার্ট করি তাহলে এই যে এইটা হচ্ছে পাথ, এই যে এটা হচ্ছে পাথ, মাঝখান দিয়ে যে নীল দাগটা এটা হচ্ছে পাথ। তো আমি এখন যদি টাইপ 1-এ পাথ টুলে যাই, এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন এর চারিকল দিয়ে হচ্ছে লেখাগুলো আসছে। তো সার্কেল টাইপের যত লোগো আছে এটার মাধ্যমে করা যায়। দেখেন আমি যেভাবে বলি সেভাবে সবাই ট্রাই করেন। আমরা একটা সার্কেল লোগো ডিজাইন করতেই পারি। নতুন একটা নেই, সার্কেল লোগো দিয়ে সার্চ দিয়েছি, আমরা এই টাইপের ডিজাইন আমরা করতে পারবো খুব সহজে। এই ধরনের লোগো ডিজাইনও হয়ে থাকে। আপাতত কাজটা দেখি, তারপরে হচ্ছে এটা সম্পর্কে ভালোভাবে দেখবো। ওকে, তো সবাই আজকে মনে করেন একটা লোগো ডিজাইন শিখে যাবেন, সার্কেল লোগো। এই যে সামনে সিট ফাঁকা রয়েছে, দেখেন আমি একটা এলিপস নিলাম, নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করলাম। অ্যালাইন টুলের সাহায্যে আমি এটা মিডিলে নিয়ে আসলাম। এবার এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করব। ফিল কালারে রয়েছে, আমি এটা স্ট্রোকে কনভার্ট করলাম। এটা Ctrl+C দিয়ে কপি হয় আর Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট হয়। Ctrl+F দিয়ে পেস্ট করব। পেস্ট আমরা দুইভাবে করতে পারি, Ctrl+F দিয়ে পেস্ট করতে পারি, আবার Ctrl+V দিয়ে পেস্ট করতে পারি। আচ্ছা, এখন Ctrl+V দিয়ে কেন পেস্ট করব না এটা আমি একটু বোঝাই আপনাদের। ধরেন এটা এখানে একটা শেপ তাই না, Ctrl+C দিয়ে কপি করলাম, এবার Ctrl+V দিয়ে যদি পেস্ট করি তাহলে আমার আর্টবোর্ডের একদম মাঝ বরাবর, আর্টবোর্ড বলতে আমার ভিজুয়ালভাবে যে পজিশনে রয়েছে ওইটার একদম মাঝ বরাবর পেস্ট হবে, কিন্তু আমার দরকার এই শেপের উপরেই। তাহলে কি করব? Ctrl+F দিয়ে পেস্ট করব। খেয়াল করেন, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে পেস্ট করলাম। এখন কোথায় পেস্ট হয়েছে? এই শেপের উপরেই আছে। দেখেন আমি একটা সরাচ্ছি, আরেকটা রয়েছে। এখন সরানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যদি ড্র্যাগ করে সিলেক্ট করেন তাহলে কিন্তু দুইটাই মুভ হবে। আর যদি জাস্ট মাউসের কার্সরটা নিয়ে যেয়ে চেপে ধরে সরাই দেন তাহলে একটা মুভ হবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবার দেখেন আমি এটা মিডিল অ্যালাইন করছি, এটাও সিঙ্গেল ধরে
আমি মিডিল অ্যালাইন করছি। মিডিল অ্যালাইন করার জন্য যে কন্ট্রোল প্যানেলে সেকেন্ডটা এবং লাস্টের আগেরটায় ক্লিক করতে হবে। দেখেন এই মিডিলে চলে আসলো। এবার একটা সিলেক্ট করলাম, বাউন্ডিং বক্সের এখানে গিয়ে আমি কিভাবে ছোট করব কেউ বলতে পারবেন? অনলি শিফট না, দেখেন শিফট ধরে ছোট করলে একদিকে চলে যাবে। আমি এক্ষেত্রে শিফট এবং অল্টার চেপে ধরবো। অল্টার কেন চেপে ধরবো প্রেস করব? কারণ হচ্ছে অল্টার প্রেস করলে সেন্টারটা ফিক্সড থাকে। সেন্টার এই যে এটাকে সেন্টার বলে, এটাকে কেন্দ্র করে ছোট বড় হবে। তো আমি একই সাথে শিফট এবং অল্টার চেপে ধরছি। শিফট এবং অল্টার চেপে ধরাতে একদম মাঝ বরাবর এটা ছোট হয়েছে। আবার কপি নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার ওইটা আরেকটু বড় করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি এই পজিশনে রাখছি। সবাই এরকম 4টা স্ট্রোক আচ্ছা সবাই কি পেরেছেন এটা করতে? আচ্ছা কেউ বুঝতে পারেনি এমন কেউ আছেন নাকি? আচ্ছা দেখেন আরেকবার দেখেন, আমি এলিপস টুলে যাচ্ছি। আমি ডিফল্ট অবস্থায় এখানে ডিফল্ট কালার মোডে আসলাম, এখান থেকে এলিপসে গেলাম। যাবার পর আমি শিফট প্রেস করে একটা বৃত্ত নিচ্ছি। জয় তুমি একটু পিছনে যাও, এদিকে খেয়াল করেন, সবাই বুঝতে পারবেন। এই যে নর্মালে থাকে রেক্ট্যাঙ্গেল টুল, এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে আদার্স এলিপস বা এলিপসটা আমরা নিব। এলিপসে থাকা অবস্থায় আমি শিফট প্রেস করে ধরে একটা এলিপস নিব এবং এটাকে প্রথমে আমি মিডিল অ্যালাইন করছি। আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করতে হলে এখানে ক্লিক করা যেতে পারে আর লাস্টের আগেরটা। আচ্ছা এরপর এটা সিলেক্ট করে আমি ফিল কালারটা নান করে দিব। এটা আগে খেয়াল রাখতে হবে, ফিল কালারটা নান থাকবে অবশ্যই। এটা সিলেক্টেড থাকা অবস্থায় ফিল কালার নান থাকবে, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে। এইবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এবার আমি এই পজিশনে রাখছি। আচ্ছা কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তো হবে না, আবার কপি করতে হবে, আবার পেস্ট করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা হয়ে গেলে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ছোট করার সময় শিফট এবং অল্টার চেপে ধরে রাখতে হবে। আশা করি সবাই পেরেছেন তাই না? আচ্ছা তাহলে আমরা পরের স্টেপে যাই। হয়নি না? অল্টার এবং শিফট ধরবেন। অল্টার ধরলে মিডিল সেন্টারটা আর কি ফিক্সড থাকে, আর শিফট ধরলে রেশিও ঠিক থাকে। আচ্ছা সবাই এটা পেরেছেন তাই না? এবার আমরা পরের স্টেপে যাই। সবাই দিকে খেয়াল করেন, আমরা এই একদম শেষেরটা আর একদম প্রথমটা এই দুইটা বাদ রেখে এই মাঝের দুইটার উপরে আমরা লিখব। এখন আমরা এই যে টাইপ অনে পাথ টুলের জন্য আমরা এই 4টা হচ্ছে সার্কেল নিয়েছি। এখন টাইপ অনে পাথ টুলে গেলাম, লাস্টের আগেরটা এইটাতে আমি একটা এই পাতের উপরে যে একটা ক্লিক করলাম, এই বরাবর গিয়ে আমার নামটা লিখছি। লেখার পরে এটা আমি যদি বড় করতে চাই, দেখেন এখান থেকে যদি বড় করি বড় হবে না, কারণ এটা সিলেক্টেড না। সিলেক্ট করার এখান থেকে এভাবেও সিলেক্ট করা যায়। এর থেকে সহজ স্টেপ হচ্ছে সিলেকশন টুলে যাওয়া, তাহলে এটা সিলেক্টেড থাকবে। এরপর আমি চাইলে এটার সাইজ বড় করতে পারি। এরপর
আমরা নিচের এইটাতেও লিখতে পারি। সেটা কিভাবে? টাইপ 1-এ পাথ টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার। এটা উল্টাভাবে হবে, এটা সোজা করারও স্টেপ আছে। আমি গ্রাফিক্স ডিজাইনার লিখলাম এবং এই টুল থেকে চলে যাব সরাসরি সিলেকশন টুলে। যাবার পরে এখানে আপনারা 3টা হ্যান্ডেল দেখতে পারবেন। এই একটা সিঙ্গেল থাকে এই হ্যান্ডেলটা, আর এই দুইটা কাছাকাছি থাকে। তো আমাদের কাজ হচ্ছে এই যে সিঙ্গেল এই হ্যান্ডেলটা ধরে মাউসের কার্সরের পাশে দেখবেন যখন একটা অ্যারো চিহ্ন আসবে তখন এটা ক্লিক করে ধরে ভিতরের দিকে দিয়ে দিবেন, তাহলে এটা সোজা হয়ে যাবে লেখাটা। এরপর এটা আসলে একটু জটিল প্রসেস, ভালো করে খেয়াল করেন, আর এটা অভ্যস্ত হতে একটু টাইম লাগবে। এটা আপনাদের এখন প্র্যাকটিস করাবো, আশা করি ক্লিয়ারলি বোঝাই দিতে পারবো। দেখেন আমি এটা মুভ করতে হলে এই পাশাপাশি যে দুইটা হ্যান্ডেল ছিল মাউসের কার্সর, দেখেন হ্যান্ডেল তখনই টানাটানি করবেন যখন মাউসের কার্সরটা চেঞ্জ হবে। হ্যান্ডেলের উপর নেওয়ার পর দেখেন একটা অ্যারো চিহ্ন মতো আসছে, তখনই আপনি এটা মুভ করতে পারবেন, তার আগে কিন্তু কোনো কাজ হবে না। তো আমি এই পজিশনে রাখছি, রাখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করে এটা এই অবস্থায় রাখছি। তো এটা আপাতত সবাই এদিকে খেয়াল করেন। আমি একটা এলিপস নিচ্ছি, নিয়ে শিফট প্রেস করে ধরে বড় করলাম, এটার রেশিও ঠিক আছে। এই অবস্থায় আমি এটা হচ্ছে মিডিল অ্যালাইন করলাম। এরপরের স্টেপটা কি? আমাদের ফিল কালারটা নান থাকবে, মানে ফিল কালার থাকবে না। তাহলে আমি স্ট্রোককে, এই ফিল কালারকে স্ট্রোকে কনভার্ট করেছি। এটা এমনও হতে পারে যে ডিফল্ট কালার ফিল হোয়াইট রয়েছে, আপনি বুঝতে পারছেন না, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথম শেপ নেওয়ার সময়, এদিকে খেয়াল করেন সবাই, প্রথম শেপ নেওয়ার সময় আমরা ফিল কালারটা আগে নান করে দিব। এই দেখেন, এবার আমি আবার সিলেক্ট করছি, দেখেন এটা স্ট্রোক কালার রয়েছে, ফিল কালার নান রয়েছে। তো এই অবস্থায় আমি অন্য শেপগুলো নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ব্যাস। এরপরের স্টেপটা কি? টাইপ 1-এ পাথ টুলে যাব, মানে টাইপ টুলের ভিতরে 3 নাম্বারটা টাইপ 1-এ পাথ টুল, এই টুলে থাকা অবস্থায় আমি লাস্টের আগেরটা এইটাতে লিখব নিজের নাম। এরপর আমি চাইলে এটা ছোট বড় করতে পারি ক্যারেক্টার প্যানেল থেকে। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি ক্যারেক্টার প্যানেল, আগে এটা ক্লিয়ার হয়ে নিই। এরপর আমরা সেকেন্ড মানে লাস্টের আগের যে পাথটা এইটাতে লিখব গ্রাফিক্স ডিজাইনার। DSIGNER। এটা যদি আমি সোজা করতে চাই সেক্ষেত্রে আমাকে সিলেকশন টুলে যেতে হবে, যাওয়ার পর এই হ্যান্ডেলটাকে ভিতরে টেনে নিয়ে আসতে হবে। মাউসের কার্সর যখন এরকম অ্যারো চিহ্ন আসবে তখন ক্লিক করে ধরে ভিতরে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা যদি আমি পজিশন মতো বসাতে চাই সেক্ষেত্রে এখানে পাশে যে দুইটা হ্যান্ডেল রয়েছে সেই দুইটা হ্যান্ডেল মুভ করতে হবে। মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলাম, নিয়ে এটা এভাবে মুভ করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে তারপর ড্র্যাগ করছি। এখন দেখেন অনেক সময় এরকম হতে পারে মাউসের কার্সরের নিচে এই যে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মতো, এরকম হলে হবে না, এরকম অ্যারো চিহ্ন হতে হবে। যদি হ্যান্ডেল ধরতে সমস্যা হয় একটু জুম করে নেবেন, ব্যাস এতটুকুই। সবাই ট্রাই করেন তো, এটা করতে কারো সমস্যা হলে আমাকে ডাক দেন, আমি হেল্প করব। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। খেয়াল করেন, আমরা আসলে একটু জিনিস স্কিপ করে ফেললাম, সেটা হচ্ছে টাইপ টুলে আমরা ক্যারেক্টার প্যানেলটা আগে ভালোভাবে শিখে নিই। আমি টাইপ টুলে থাকা অবস্থায় আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখানে লেখা আসছে লরেন ইপসাম। এটা আপনাদের অনেক ছোট থাকতে পারে, আপনারা আপনাদের নামটা লিখতে পারেন,
আমি নাম লিখলাম, লেখার পরে এটা আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, করে ক্যারেক্টার প্যানেলটা আমরা ভালো করে বুঝবো। খেয়াল করেন, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এই প্যানেলটা আনতে হলে আপনি কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে, কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে যদি এখানে রাইট সাইডে যদি না থাকে। তো এরপর ভাই আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি ওখানে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন। এটা সিলেক্ট করে এই ক্যারেক্টার প্যানেলটা ওপেন করার পরে অনেক সময় এখানে অন্য অপশনগুলো শো হয় না, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে 3 ড্যাশ আইকন এখানে ক্লিক করে, এই যে অনেকের এরকম 4টা অপশন থাকে, তো আমরা এই অপশন আরও শো করব কি করে, এই 3 ড্যাশ আইকনে ক্লিক করে শো অপশনে ক্লিক করলে অনেক অপশন এনেবল হয়ে যায়। এবার দেখেন এটা সিলেক্ট করলাম, প্রথম যে হচ্ছে কাজটা সেটা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করা। এখানে মাই রিয়াত প্রো একটা ফন্টের নাম, ফন্ট হচ্ছে লেখার স্টাইল। তো এটা একটা ফন্ট, আমি এর ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমার কম্পিউটারে ইনস্টল করা সব ধরনের ফন্ট স্টাইল এখানে শো করছে। তো এটা যে কোনোটা আমি ইউজ করতে পারছি। তো এখানে ক্যারেক্টার প্যানেলে কাজ করতে হলে অবশ্যই কোনো একটা টেক্সট আপনার থাকতে হবে। তো আমি আমার নাম আগে লিখে নিয়েছি, এটা আশা করি সবাই পারবেন। এটা সিলেক্ট করে এই ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এরপর ম্যানুয়ালভাবে এরকম হাত দিয়ে দিয়ে এরকম চেঞ্জ করতে পারেন। এটা আসলে সেরকম ইউজার ফ্রেন্ডলি না। আপনারা যেটা করতে পারেন, এখানে ক্লিক করে কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে করে একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে স্টাইল চেঞ্জ হবে। যেটা মনে করেন আপনার কাছে ভালো মনে হবে সেটা কিবোর্ডের এন্টার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যান। আচ্ছা, সবাই তো নাম চেঞ্জ করতে পারছেন তাই না, এই ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারছেন। এবার কিছু কিছু জিনিস খেয়াল করেন, এদিকে আমি নামের প্রথম অক্ষরটা আমি ছোট হাতের দিয়ে ফেলেছি, এখন আমি কিভাবে এটা বড় হাতের করতে পারি দেখেন। টেক্সট টুলে থাকা অবস্থায় আমি মাউসের কার্যটা এই এন এর পাশ থেকে এভাবে ড্র্যাগ করে এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে শিফট প্রেস করে এন প্রেস করলাম, শিফট প্রেস করে এন প্রেস করলাম, যার কারণে এটা বড় হাতের অক্ষর হয়ে গেল। এই জিনিসটা সবাই একটু ট্রাই করবেন।
আচ্ছা, এবার আমরা এক এক করে এই প্যানেলটার পুরো কাজটা আমরা শিখবো ভালো করে। এদিকে খেয়াল করেন সবাই। এটা আমি আবার সিলেক্ট করলাম। এটা খেয়াল রাখবেন যে সিলেক্ট না করলে ওই লেখার আমরা চেঞ্জ করতে পারবো না, কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। পরিবর্তন ঘটাতে হলে সিলেকশন টুল দিয়ে আগে ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখেন আমি অন্য একটা ফন্ট নিচ্ছি। এই ফন্টের কোনো ফ্যামিলি নেই, খেয়াল করেন। এটা অ্যান্টন রেগুলার, এর সাইডে কোনো সংখ্যা দেওয়া নেই, তার মানে এটা এর কোনো ফ্যামিলি নেই। ফ্যামিলিওয়ালা ফন্ট কোনটা, যেমন এইটা, এর সাইডে দেখেন 4 দেওয়া, ব্র্যাকেটের ভিতরে 4 দেওয়া, তার মানে এটার 4টা ফ্যামিলি আছে। এর 4টা, এর 4টা, এর দেখেন 91টা ফ্যামিলি, এর 15টা। তো আমি এটা সিলেক্ট করলাম। এদিকে খেয়াল করেন, এখানে ক্লিক করলাম, করার পরে আমরা ফ্যামিলিটা ওপেন করতে পারবো। এই যে সেকেন্ড অপশনটা, এই যে রেগুলার লেখা রয়েছে, এখানে ক্লিক করে এর এই একই লেখার মোটা, চিকুন, বোল্ড এরকম, তো এটার ফ্যামিলি আমরা সেকেন্ড অপশন থেকে খুঁজে পাবো। আর এর ডান সাইডে এখান থেকে ম্যানুয়ালভাবে আমরা লেখাটাকে হোয়াইট করতে পারি, তারপরে এই যে চওড়াটা আরও কাছাকাছি নিয়ে আসতে পারি, মানে একটু লম্বা টাইপের ফন্ট করে ফেললাম। তো এই পরিবর্তনগুলো এখান থেকে করা যাবে। এটা কিন্তু সব ফন্টে হবে না, কিছু 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 স্পেসিফিক ফন্টে হবে যার ফ্যামিলি আছে। তো এটা সবাই ট্রাই করেন, যেটা বললাম যে এমন একটা ফন্ট সিলেক্ট করবেন যার সাইডে ব্র্যাকেটের ভিতরে সংখ্যা লেখা আছে। সবাই কি পেরেছেন এটা? তন্ময়, তোমরা একটু ওঠো তো, উঠে সবাই দেখো সবাই পারছে কিনা। এক একজন এক একটা বেঞ্চে যাও। তুমি একটু দেখো, হ্যাঁ, এই সামনের টেবিলে সবাই পেরেছে কিনা শুনবা। ওকে, হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, এরপর দেখেন আমি এভাবে তো ফন্ট স্টাইল চেঞ্জ করা আমরা দেখলাম, এবং সেকেন্ড অপশনটা হচ্ছে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা, এটাও ভালো করে বুঝে গেলাম। এরপরের অপশন আসছে, এটা হচ্ছে ফন্টের সাইজ বড় করা। আমরা যে এখান থেকে যে বড় করতাম না কন্ট্রোল প্যানেল থেকে, ওই একই জিনিস আমরা প্যানেল থেকেও ছোট বড় করতে পারি, এবং এটা আমরা 3ভাবে করতে পারি। দেখেন এখানে ক্লিক করে চেপে ধরে রাখলে ছোট হতে থাকবে, আপ অ্যারোতে ক্লিক করে রাখলে বড় হতে থাকবে। এরপর এখানে আমি ম্যানুয়ালভাবে লিখে দিতে পারি, যেমন আমি যে 100 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, 100 পিটিতে বড় হবে। এরপর মাউসের কার্যটা এই 100-র উপর রেখে আমি যদি চাকাটা ঘুরাই, কি মাউসের যে চাকাটা আছে, তাহলে পিছনের দিকে ঘুরালে ছোট, সামনের দিকে ঘুরালে বড় হবে। আর এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, এই ডিফল্ট সাইজও আমরা চাইলে ইউজ করতে পারি। এরপরে এই যে এই অপশনটা 2টা লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে 2টা লাইন বলতে আমি এই টেক্সট টুলে থাকা অবস্থায় যে নয়ন, এই খানটাকে আমি সেকেন্ড লাইনে নিয়ে যাব। মাউসের এই যে টেক্সট টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করাতে সেকেন্ড লাইন তৈরি হলো। এবার আমি সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করে এটার মান বাড়াই, তাহলে এদের 2 লাইনের মধ্যকার দূরত্ব, না আমি একদম ছোট স্টেপে অনেক বেশি সময় নিয়ে ফেলছি। সবাই একটু অ্যাক্টিভলি করার চেষ্টা করেন, খেয়াল করেন। আমরা তাহলে প্রথম স্টেপটা কি শিখলাম, যে ফন্টের সাইজ ছোট বড়। সেকেন্ড অপশনটা 2টা লাইনের মধ্যকার দূরত্ব কম বেশি। এরপর এই অপশনটা হচ্ছে 2টা অক্ষরের মধ্যে দূরত্ব কম বেশি। যেমন আমি যদি টেক্সট টুলে যাই, যে এই ও এবং এনের মধ্যে যদি আমি ফাঁকা বেশি করতে চাই, সেক্ষেত্রে এই অপশনটা, তো এই যে এর মান বাড়াই দিচ্ছি, এর মধ্যকার দূরত্ব বাড়ছে। এটা অত জরুরি না বা প্রয়োজন না। এরপরে দেখেন এইটা হচ্ছে বেশি জরুরি, এই যে এটা কি, সবগুলোর মধ্যকার দূরত্ব কম বেশি। এই যে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে,
এই যে আমি 200 পিটি করে দিয়েছি। এটা সবগুলো অক্ষরের মধ্যকার দূরত্ব। এটা কখন প্রয়োজন হয়? এটা প্রয়োজন হয় যখন আমরা লোগোর ট্যাগ লাইন তৈরি করি, তখন ট্যাগ লাইনের মধ্যকার দূরত্ব কম বেশি করতে হয়। এটা না দেখায়, এই যে মধ্যকার দূরত্ব এভাবে কম বেশি করা যায়, তো এটা হচ্ছে বেশি জরুরি। এরপর এইগুলো আমি বলে দিই কোনগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, সব আগে বোঝাই দিই, তারপরে আমি কোনটা গুরুত্বপূর্ণ সেটা বলবো। তো এটার মাধ্যমে আমরা সবগুলোর মধ্যকার দূরত্ব কম বেশি করলাম। এরপর এটার সাহায্যে লেখার সাইজ লম্বা করা যায়। এটা অবশ্যই লেখার যে অরিজিনাল ধরন ওইটার এসপেক্ট রেশিওটা নষ্ট করে ফেলে। তারপরে এটা দিয়ে চওড়া করে, লেখার সাইজটাকে চওড়া করে। আচ্ছা, তারপরে এই অপশনটা হচ্ছে পাত থেকে লেখার দূরত্বটা বাড়ায়। পাত বলতে কি বোঝাচ্ছি, আমরা যখন কিছু, আচ্ছা এখান থেকেও হবে, লেখা শুরু হয়েছে এই পাত থেকে, তাই না? এইটা যদি মান বাড়ানো হয় তাহলে ওই জায়গা থেকে উঁচু অথবা নিচেই চলে আসবে, এটাও প্রয়োজন পড়ে। আর এটা একদমই অকেজো, এটা হচ্ছে লেখাকে রোটেট করে ফেলে, লেখাগুলোকে রোটেট করে ফেলে, এ অকেজো, দরকার নেই। আর আচ্ছা, এটা আমি 0% করে দিচ্ছি। স্বাভাবিক করতে হলে 0% করে দিতে হবে। এই যে এটা একটু উপরে আছে, এটা 0 পিটি করে দিতে হবে, তাহলে স্বাভাবিক হবে। আর লেখার সাইজ বলতে উচ্চতা কম বেশি, এটা 100% দিলে এটা স্বাভাবিক হবে। আর এটা চওড়ার দিকটা 100% থাকলে এটা স্বাভাবিক। আচ্ছা, আমরা তাহলে এই অপশন সবগুলো দেখলাম। এখন আপনারা এই সবগুলো অপশন নিজেরা ট্রাই করেন। আমি কি কি বলেছি আমি আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি সবাইকে। প্রথম অপশনটা লেখার সাইজ ছোট বড়, দ্বিতীয়টা 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়াবে কমাবে, এটা 2টা অক্ষরের মাঝে দূরত্ব কম বেশি করবে, এই যে এই অপশনটা। আর এটা সবগুলোর মধ্যকার দূরত্ব কম বেশি করবে। আচ্ছা, এটা হচ্ছে লম্বা করবে, এটা চওড়া করবে, এটা পাত থেকে উঁচুই নিবে কিংবা নিচেই নিয়ে আসবে, আর এটা রোটেট করবে। তো এই সবগুলো অপশন নিজেরা ট্রাই করেন। এই লেখাগুলো আমরা যখন কোনো কিছু লেখি, এই যে র্যান্ডমলি এভাবে যদি লরেম ইপসামটাও লিখি, এটা অন রয়েছে এই জন্য এরকম লেখা আছে। দেখেন, প্রথম এক অক্ষরটা হয় বড় হাতের আর সবগুলো হয় ছোট হাতের। তো এটা আমরা যদি চাই সবগুলো বড় হাতের করতে, জাস্ট এখানে ক্লিক করলেই সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে। এটা হচ্ছে সেই অপশন, সবগুলো বড় হাতের করতে এই অপশনের কাজ। এরপর এইটা হচ্ছে, দেখেন এটা ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তার বাদ বাকিগুলো ছোট হাতের হবে। এরপর এইটা হচ্ছে স্কোয়ার, ওই যে স্কোয়ার বলছি কেন, ওই যে অঙ্কের ক্ষেত্রে যে এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া হয় না, ওরকম টাইপের। আমি দেখা যাচ্ছে যে কোনো র্যান্ডমলি এই অক্ষরটা সিলেক্ট করলাম, এমটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এটা একটু ছোট হয়ে উপরে চলে গেল। আচ্ছা, এরপরে এটা হচ্ছে নিচে চলে গেল। দেখেন আইকন দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ, এটা নিচে চলে গেল। আর এটা আন্ডারলাইন, দেখেন এই পুরো লেখাটাকে সিলেক্ট করলাম এবং এখানে আন্ডারলাইন দিলাম, এই দেখেন লেখার নিচে একটা আন্ডারলাইন আসলো। তারপর এটা সেন্টার লাইন, মাঝ দিয়ে একটা দাগ হলো। তো এগুলো অত জরুরি না, এটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এইবার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্যারেক্টার প্যানেলটা কিন্তু পুরোপুরি দেখে ফেললাম, তাই না? পুরোপুরি শিখে ফেললাম ক্যারেক্টার প্যানেলটা। আসলে প্রথম অবস্থায় দেখলে খুব কঠিন লাগে, তাই না? বোঝার পরে মনে হয় যে খুবই সহজ, আসলেই সহজ, এগুলো কোনো কঠিন কাজ না। আচ্ছা তন্ময়, তোমরা একটু কথা বলো না, পিছনে দাঁড়াও। পিছনে দেখতে পারছে না, আরাফাত সাইড হও, পিছনে দেখতে পারছে না। ওকে, এরপর আমরা টেক্সট টুল দেখলাম, ক্যারেক্টার প্যানেলটা পুরোপুরি বুঝলাম, তাই না? এখানে কারোর কোনো তো কনফিউশন নাই, তাই না? সবাই ভালোভাবে বুঝেছেন। এরিয়া টাইপ টুল দেখলাম, টাইপ অনে পাথ টুলটা দেখলাম, কিন্তু এইটা আসলে আরও সময় লাগবে টাইপ অনে পাথ টুল শিখতে, এবং ওইটা আমি লাস্টে দেখাচ্ছি। তার আগে এইগুলো আমি ক্লিয়ার করে দিই। এই যে ভার্টিক্যাল টাইপ টুল, এটার সাহায্যে নিচের দিকে লেখা হবে। তারপরে কি অপশন আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল,
এগুলো আমাদের প্রয়োজনই পড়ে না, আমি বলবো দেখেন না, আমার এর প্রয়োজন কখনোই পড়ে না, এটা খামোখা দেখার কোনো মানে হয় না। তো আমরা টাইপ 1 পাথ টুলটা এখন ভালোভাবে দেখব। টাইপ 1 পাথ টুলে মাঝে মাঝেরটা উপরে, মাঝে উপরে, একদম মাঝে, হ্যাঁ মাঝে হয়েছে। ওকে, দেখেন আমি একটা এলিপস নিয়ে এটা ভালো করে বোঝাতে পারবো। এটা একটা এলিপস নিলাম, নেওয়ার পরে আমি এটাকে একটা স্ট্রোকে কনভার্ট করলাম। দেখেন এটা কিন্তু ফিল কালার নাই, ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে ফিল কালার নাই। এবার টাইপ 1 পাথ টুলে গিয়ে আমি জাস্ট এখানে এই পাতের উপরে একটা ক্লিক করছি, করার পর কিছু একটা লিখব। এখন কথা হচ্ছে আমি এটা লেখার পর এই যে এইগুলো দেখছেন না, এগুলো আসলে গ্রাফিক্সের বাগ অথবা সফটওয়্যারের বাগ, একটু এরকম স্ক্রল করলে এটা চলে যায়। এটা লেখার পরে আমি সিলেকশন টুলে গেলাম। এই টুল থেকে আমি সিলেকশন টুলে এই জন্যই গেলাম কারণ এর যত পরিবর্তন ঘটাতে হবে সিলেক্টেড থাকা অবস্থায় পরিবর্তনটা আমরা করতে পারবো। এটা থাকার পরে দেখেন এর উপরে বিভিন্ন ইফেক্ট দেওয়া রয়েছে, যেমন এই অপশনটা দেওয়া রয়েছে, এই অপশনটা দেওয়া রয়েছে, আবার এখানে মাঝখান দিয়ে দাগটাও দেওয়া রয়েছে, সবগুলো আমি উঠাই দিলাম। এটা যদি ইফেক্ট অ্যাপ্লাই থেকে যায় তাহলে দেখবেন এরকম ব্ল্যাক হয়ে রয়েছে, তো এটা উঠাই দিলাম। ওকে, এরপর আমি যেটা বললাম যে টাইপ 1 পাথ টুলের কাজ হচ্ছে যদি কোনো একটা আপনি বাঁকা পাথ নেন সেটার উপর দিয়ে টাইপ 1 পাথ টুলের সাহায্যে লিখতে পারবেন। ওই পাথ যেমনি যেমনি গিয়েছে সেমনি সেমনি লেখাটা থাকবে। আমি পেন টুল দিয়ে একটা পাথ নিয়ে দেখাই। এটা ফিল কালারে আছে, স্ট্রোক কালারে কনভার্ট করছি, করার পর আমি এই পাতের উপরে মাউসের কার্সরটা নিয়ে ক্লিক করলাম, করার পরে সিলেকশন টুলে গিয়ে আমি সাইজ ছোট করছি। আচ্ছা, আবার যদি আমি লরেম লেখাটাকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আবার টাইপ টুলে যাব, যে এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্টেড হবে। আর আমি মানে বিষয়টা হচ্ছে টাইপ 1 পাথ টুল মানে পাথটা যেমনি যেমনি বাঁকা থাকবে ওর উপর দিয়ে দিয়ে লেখাটা থাকবে। এই হচ্ছে টাইপ 1 পাথ টুলের কাজ। আমরা এটা ভালোভাবে লেখাটা আজকেই শিখে ফেলবো। তো সবাই আসলে একটা প্রজেক্ট ভিত্তিক কাজ না দিলে আপনারা ভালোভাবে এটা প্র্যাকটিস করতে পারবেন না। আমি যেটা করতে বলি, এই যে প্রথম দিকে যেটা ট্রাই করছিলাম ওইটা আবার ট্রাই করব। দেখেন আমি একটা এলিপস নিচ্ছি, নেওয়ার পরে আমরা একটা স্টাইল দিতে পারি। এলিপসটা নেওয়ার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এখান থেকে আমি যদি এটা মান কমাই তাহলে এটা এরকম খোদাইকৃত হবে। ওখানে একটা চেয়ার দাও তো। আর এখান থেকে আমরা চাইলে এর যে জিগজ্যাগের যে কর্নারগুলো, কর্নারের সংখ্যা আমরা বাড়াতে পারি আর এটার সাইজটাকে কম বেশি করতে পারি, ঠিক আছে। আর আমরা যদি চাই যে এই কর্নারগুলো স্মুথ হবে তাহলে এখানে একটা ক্লিক করতে হবে, করলে এটা স্মুথ হবে। তো আমি এরকম টাইপ করতে বলবো আপনাদের। এটা থাকবে 10, এটা 5, 6, 7, 7, 10, 7 স্মুথ। ওকে, এবার এরকম একটা ইফেক্ট আপনারা তৈরি করেন। কিভাবে করলাম বলেন তো? আমার মনে হয় সবাই ভুলে গেছেন। এদিকে খেয়াল করেন, একটা এলিপস নেবেন, নেওয়ার পর এটা মিডিল অ্যালাইন করলেন, এরপর ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এখান থেকে এটা 10 পিটি থাকুক, এখান থেকে 4-এর জায়গায় একটু বাড়িয়ে মানটা 10 করলাম এবং এখান থেকে স্মুথ করলাম, ব্যাস। ওকে, এটা করেন। আচ্ছা, এটা তো সবাই পেরেছেন তাই না? এরপর এটা দেখেন, আমরা প্রথমে যে শেপটা নিয়েছিলাম ওর পাতটা কিন্তু এখনো রয়েছে এর সাইড দিয়ে। এই পাতটা আমাদের স্বাভাবিক করতে হবে। এটা কিভাবে করা যায়? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা স্বাভাবিক হবে। তা না হলে কি হবে দেখেন, ওটা না করলে কি হবে, আমি যদি এটা বড় করি
তাহলে এটা যেভাবে তৈরি করেছিলাম ওইভাবে আর থাকে না। দেখেন এর যে খাস কাটাটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তাহলে আমি যতই বড় করি ওর যে অরিজিনাল যেভাবে তৈরি করেছিলাম সেইভাবেই থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এখানে ক্লিক করেন। করেছেন সবাই? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। আমরা একটা লোগো ডিজাইন করব। আমরা তো পাথ টুলের কাজ শিখলাম, তাই না? অবজেক্ট থেকে সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, হ্যাঁ এই জিগজ্যাগ তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা এবার দেখেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি আরেকটা হচ্ছে সার্কেল নিলাম। সার্কেলটা মিডিল অ্যালাইন করে দেখেন এটা কালার আগে চেঞ্জ করে নিতে পারেন। মোটামুটি এই পজিশনে রেখে এই দুইটা সিলেক্ট করে আমরা কি করব, মাইনাস ফ্রন্ট দিব যাতে মাঝখানের অংশটুকু কেটে যায়। এই যে মাঝখানের অংশটুকু কেটে গেছে, এরকম একটা শেপ তৈরি করেন তো সবাই। একদমই সহজ স্টেপ। নতুন একটা শেপ সার্কেল নেন, নিয়ে ওটা মাইনাস ফ্রন্ট করে দেন। আচ্ছা হয়েছে, তাই না? একদম সহজ স্টেপ, এত লেট করলে হবে না, তাড়াতাড়ি। পেরেছেন আপু? আপনি হেল্প করেন। পেরেছেন? আপনি পেরেছেন? ও শিট। হ্যাঁ, এটা কালারটা আপনি চেঞ্জ করে নিলেন, নিয়ে এটা এর উপরে নিলেন। আর এইগুলো আমি বলেছি যে আর্টবোর্ডের মাঝে রাখার চেষ্টা করতে, আর্টবোর্ডের মাঝে রাখতে। এইগুলো সব সাইড করে দিলে, এটা মিডিল অ্যালাইন করে নিলে ওটা বেটার হবে। এই দুইটা ধরে, এখানে তো অলরেডি অনেকগুলো নিয়েছে। দুইটা ধরে ওই দুইটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, একদম মিডিলে চলে যাবেন। দুইটা সিলেক্ট করেন, সবাই সবার পাশের জনকে হেল্প করবেন। আচ্ছা এটা হয়েছে, তাই না? এবার পরের স্টেপে যাই। এদিকে খেয়াল করেন সবাই। আমি যেটা বলছিলাম যে আমরা একটা সার্কেল লোগো ডিজাইন করব। তো আমি আরেকটা সার্কেল তৈরি করলাম, এটা মিডিল অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এটা আরেকটু বড় করলাম, এই সাইজে রাখলাম। এটা আর কি করব, স্ট্রোকে কনভার্ট করব। এগুলো পেরে গেলে না, মোটামুটি যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন এগুলো করতে আরও ভালো লাগবে। দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ডুপ্লিকেট নিয়ে এটা এই পজিশনে রাখলাম। রাখার পরে আমরা এবার যেটা করতে পারি, আরেকটা জিনিস, এটা কিন্তু আর্টবোর্ডের মিডিলে রাখার চেষ্টা করবেন। আর্টবোর্ডে অন্য কিছু রাখবেন না, কিছু থাকলে ওটা ডিলিট করে দেবেন অথবা ডান সাইডে সরায় রাখবেন। এবার খেয়াল করেন এটা সবসময় মিডিল অ্যালাইন থাকবে, সব যাই ড্র করবেন মিডিলে অ্যালাইন থাকবে। এইবার টাইপ টুলে গিয়ে আমি এই ছোটো বৃত্তের উপরে একটা ক্লিক করে আমি সরি এটা কি টুলে ছিল, কন্ট্রোল জেড। আমি অবশ্যই তো টাইপ অনে পাথ টুলে যেতে হবে, তা না হলে হবে না। এখানে ক্লিক করলাম, এইবার আমি ক্যারেক্টার প্যানেলে গিয়ে অল ক্যাপস করে দিলাম। অল ক্যাপস করে দিলে সবগুলো বড় হাতের হয়ে গেল। এবার দেখেন আর মনে হলো এটা একটু উপরে উঠাবো, তাহলে কিভাবে উঠাতে পারি,
এই যে এখানে ক্লিক করে এটা আমি উপরে উঠাতে পারি। এবার এদের মধ্যকার দূরত্ব একটু বাড়ালে মনে হয় এটা সৌন্দর্য আর একটু বাড়তো, এই জন্য এখান থেকে এটা ট্রাই করা যেতে পারে। 25 পিটি রাখলাম মধ্যকার দূরত্ব। এবার কন্ট্রোল আর প্রেস করে আমরা এটা মেজারমেন্ট করতে পারি আসলে সোজা আছে কিনা। দেখেন এখান থেকে শুরু হয়েছে, তাহলে এইটুকু গ্যাপ রয়েছে, তাই না? আমরা এটা কিভাবে ঠিক করব? এখানে ক্লিক করে আমরা চাইলে এটা বড় করতে পারি, সহজভাবে আপাতত দেখাই। বড় করে ওটা মেজারমেন্ট দেখেন, যেখান থেকে শুরু সেখানে শেষ। ওকে, এরপর নিচের দাগে আমরা গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারি, তাই না? তো দেখেন টাইপ 1-এ পাথ টুলে গিয়ে এই পাথের উপর ক্লিক করে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। এটা লেখার পরে এটাকে আমি যদি, এটা আছে উল্টা অবস্থায়, এটাকে সোজা করব কিভাবে? সিলেকশন টুলে গিয়ে এই যে সিঙ্গেল হ্যান্ডেলটা আছে এটা ধরে ভিতরে টান দিতে হবে, যেখানেই থাকে থাকুক। এইবার আমাদের কাজ হবে এই পাশের হ্যান্ডেলটা মুভ করানো। এখন একটা গাইড নিয়ে আসলাম মাপটা সোজা রাখার জন্য। এবার দেখেন যেখান থেকে শুরু হয়েছে সেই বরাবর রাখার চেষ্টা করব, এই যে। ওকে, এরপর কি করা যেতে পারে? আরেকটা এলিপস নেওয়া যেতে পারে। এলিপসের ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই, আমরা ফিল কালারটা দিই। এরপর কি করা যেতে পারে? আরও দুইটা এলিপস এখানে ছোট ছোট করে নেওয়া, এখানে স্টার নেওয়া যেতে পারে। এখানে দেখেন স্টার নিচ্ছি। অল্টার চেপে এবং শিফট ধরে টেনে নিয়ে আসলাম। অল্টারে ডুপ্লিকেট হলো আর শিফটে সোজাসুজি গেল। এর মাঝখানে আমরা একটা তারা দিতে পারি। দেখেন স্টার টুলে গিয়ে এভাবে একটা তারা ড্র করলাম। তারাটার কালার আমরা আপাতত এটা রাখছি। কালার সবসময় দুইটা রাখলে সেটা সুন্দর লাগে, কিংবা একটা রাখলে ওটা প্রফেশনাল লাগে। এটা আমি হোয়াইট করে দিচ্ছি, ব্যাস। ঠিক আছে, এভাবে সবাই ড্র করার চেষ্টা করেন। নিচের জন্য আরেকটা শেপ দিতে হবে। একটু আগে আপনি দুইটা বানাইছিলেন না, ওইভাবে আমি বোঝাই দিচ্ছি আরেকবার। আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন, আমি আরেকবার তৈরি করে দেখাই, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আরেকবার দেখেন, আমি একই সাথে আমি এই টুলগুলো ক্লিয়ার করে দিই। এদিকে খেয়াল করেন সবাই। প্রথমটা রেক্ট্যাঙ্গেল টুল, এটা তো সবাই জানেন, একটা ক্লিক করলেও আমরা পরিমাণ মতো মাপ দিতে পারি। যেমন 500 পিক্সেল বা যদি 700 পিক্সেল দিই, হাইট হবে 700, মানে এটা লম্বা হবে। ওকে, দেখেন 500 পিক্সেল আড়াআড়ি আর লম্বালম্বি দিকে 700 পিক্সেল, এরকম একটা শেপ আমি ড্র করতে পারলাম। আবার ম্যানুয়ালভাবে এইভাবেও ড্র করা যেতে পারে। আমি একই সাথে আরেকটা নতুন কিছু অ্যাড করছি, ভালো করে খেয়াল করেন। আবার আমি একটা কিছু ড্র করলাম, এবার চাইলে এটারও মাপ আমরা পরিবর্তন করতে পারি। কিভাবে সেটা দেখেন, এই টুল থেকে আমি সিলেকশন টুলে চলে গেলাম। এরপর এই যে এটা হচ্ছে ওয়াইডের মাপ, এটা হাইটের মাপ। ওয়াইডের মাপ আমি 500 পিক্সেল দিচ্ছি, আর হাইটের মাপ আমি 1000 পিক্সেল দিচ্ছি। দেখেন, দেখছেন আর্টবোর্ডের সাইজে হয়েছে। আর্টবোর্ডও তো 1000 বাই 1000, আর এদিকে 500 পিক্সেল। তো এইভাবে আমরা একটা শেপ নিয়ে ওটা হচ্ছে কাস্টমাইজ করতে পারি। এরপর দেখেন, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা নেওয়ার পরে এই যে এই রাউন্ডেডগুলো আমরা চাইলে এখান থেকে এখান থেকে এটা কম বেশি করতে পারি মান অনুযায়ী। এটা কম বেশি করা যায়। এটা হচ্ছে সেকেন্ড অপশনের কাজ। এরপর এলিপসের কাজ তো জানেন, একটা বৃত্ত নেওয়া। বৃত্ত শুধু এইভাবে ড্র করে না, আপনি চাইলে এই এলিপস টুলে থেকে একটা ক্লিক করেও এর রেডিয়াসটা আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন 500 পিক্সেল, এই 5000 হয়ে গেছে, 500 পিক্সেল বাই 500 পিক্সেল দিয়ে ওকে দিলাম। এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা বৃত্ত তৈরি হয়ে গেল।
আবার চাইলে আপনি তৈরি করার পরেও আপনি পরিবর্তন ঘটাতে পারেন এখান থেকে আপনি যদি করেন যে 700 পিক্সেল, এটাও 700 পিক্সেল, ওকে, এই যে ওকে। এভাবে আমরা কাস্টমাইজ করতে পারি যে কোনো শেপকে। এরপর পলিগন টুলটা একটু দেখার বিষয়, সবাই দিকে খেয়াল করেন। পলিগন টুলে থাকা অবস্থায় এটাকে আমি আগে কখনো দেখাইছি এভাবে? আচ্ছা, ভালো করে খেয়াল করেন তাহলে। এটা হচ্ছে কি টুল? পলিগন টুলের ডিফল্টভাবে 6টা কর্নার থাকে। তো আমি এভাবে ড্র করলে এটা 6টা কর্নার হচ্ছে। তো এটা দেখেন মাপ ঠিক থাকছে না, এটা দেখেন সোজা হচ্ছে না। এর জন্য আমরা শিফট প্রেস করতে পারি, শিফট ধরে এভাবে টান দিলে এটার মাথা সোজা থাকে। এখন কথা হচ্ছে এই কর্নার আমরা চাইলে কম বেশি করতে পারি। আমি মাউসের শব্দও শুনতে পারছি, মাউস চালানো যাবে না এখন, নতুন কিছু দেখাচ্ছে, এটা আপনি পারেন না। এটা এই টুলে থাকা অবস্থায় আমি যখন এইভাবে টান দিচ্ছি, আমি এখনো মাউসের কার্সরটা ছাড়িনি, মাউসের লেফট বাটন এখনো ছাড়িনি। এই অবস্থায় আমি যদি কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করতে থাকি, কর্নার বাড়তে থাকবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নার কমতে থাকবে। ছেড়ে দিলেই কিন্তু সেটা তৈরি হয়ে যাবে। টেনে ধরে কম বেশি করে ছেড়ে দিতে হবে, তাহলে ওরকম শেপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে স্টার টুল মানে তারা। এই যে তারারও চাইলে কর্নার বাড়ানো যেতে পারে, তারারও কর্নার কমানো যেতে পারে। সর্বনিম্ন ত্রিভুজ হবে, 3 কোণা, এর কম হবে না। তো এটা আমি একদম ক্লিয়ার করে দিলাম, সহজ বিষয়, সবাই ট্রাই করেন। হ্যাঁ, বেশি জটিল হয়ে গেল? আমি কি স্টেপ বাই স্টেপ আবার দেখাবো প্রথম থেকে? ওইটা হয়নি, ওইটা আবার দেখাচ্ছি, ওইটা আবার ক্লিয়ার করবো। আগে এটাও ক্লিয়ার হয়ে যাক। আচ্ছা, আগে যেটা আমি করলাম এটা করতে পেরেছেন কে কে? কেউ পারেননি? একজন, 2 জন পেরেছে, 3 4 জন, 5 জন। আচ্ছা আচ্ছা, যেহেতু অর্ধেকও পারেনি তাহলে আরেকবার দেখাতে হবে, তাই না? আচ্ছা, আপু যেটা বললো যে আপনাদের আগেরটা আগে ক্লিয়ার করি, তাই না? এদিকে খেয়াল করেন, আমি আগেরটা ভালোভাবে ক্লিয়ার করে দিই আপনাদের। এদিকে খেয়াল করেন, আমরা একটু এলোমেলো হয়ে গেছি আসলেই। এদিকে খেয়াল করেন সবাই, যা দেখাইছি ওটা আমি আবার দেখাবো স্টেপ বাই স্টেপ। এদিকে খেয়াল করেন, যেটা দেখাচ্ছে এটা আগে ক্লিয়ার হয়নি। এলিপসটা নেওয়ার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এখান থেকে আমরা এর কর্নার বাড়িয়ে স্মুথ করে দিলাম, দিয়ে ওকে করলাম। এটা তো সবাই পারেন। এখন কথা হচ্ছে এটা যেন অবশ্যই ফিল কালারে থাকে, স্ট্রোক কালার যেন না থাকে। দেখেন এখানে কিন্তু স্ট্রোক কালার নাই। এরপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটা এখন একটা শেপ হয়ে গেল এবং নর্মাল হয়ে গেল। এইবার আমরা একটা নর্মালে একটা সার্কেল ড্র করলাম এবং এটার কালার যেহেতু ব্ল্যাকের উপর ব্ল্যাক বোঝা যাবে না, অন্য একটা কালার দিয়ে দিলাম এবং এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এই জন্য আমি বলি যে আর্টবোর্ডের মাঝে যেন থাকে। তো এটা আমি মোটামুটি এই পজিশনে বড় করলাম, কন্ট্রোল এবং শিফট ধরে, না অল্টার এবং শিফট ধরে। এবার এই দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, ব্যাস। এইবার প্রথমে যেটা দেখাইছিলাম ওইটা ট্রাই করবেন। সেটা কি? এলিপস নিলাম, মিডিল অ্যালাইন করে এটা মোটামুটি এই পজিশনে রাখলাম। এবার এটা স্ট্রোকে কনভার্ট করলাম, এটা শুধুমাত্র স্ট্রোক কালার আছে, ফিল কালার নান আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ডুপ্লিকেট নিলাম। এটা কি সবাই পারছেন না? এটা বুঝতে তো কারোর কোনো কনফিউশন নাই, তাই না? এর পরের স্টেপটা কি? টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থায় জাস্ট এইটার উপরে ছোটোটার উপরে ক্লিক করলে কি হবে? উপরে লেখাটা থাকবে। তো আমি এখানে আমার নামটা লিখলাম, লেখার পরে আমি চাইলে ক্যারেক্টার প্যানেল থেকে এই যে এদের দুইজনের এই যে পাথ থেকে এটা কিছুটা দূরে রয়েছে, আমরা চাইলে এটা কমিয়ে আনতে পারি বা বাড়িয়ে দিতে পারি। এরপর এটা সাইজ একটু বড় করে নিলাম, ব্যাস। মধ্যকার দূরত্ব 25 পিটি আছে, আমি 50 পিটি করে দিচ্ছি। আচ্ছা, এর সাইজ আমার মনে হয় আরও ছোটো করা উচিত এবং এদের এই পজিশনে রাখা উচিত। এবার এইটা এখানে একটা গাইড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা সোজা করে নিলাম। চোখের আন্দাজে তো হয় না, এটা ম্যানুয়ালভাবে করে নিলাম।
এটা তো সবাই বুঝেছেন তাই না? কনফিউশন হচ্ছে নিচের লাইনটা লেখা, তাই তো? নিচের লাইনটা লেখার আমি আরেকটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, সবাই এদিকে খেয়াল করেন। নিচের লাইন উল্টাভাবে লেখাটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি টেক্সট টুলে আসলাম, এটা প্রথমটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলে থাকা অবস্থায় ক্লিক করে গ্রাফিক্স ডিজাইনার লিখছি। গ্রাফিক্স ডিজাইনার লিখে এই লেখাটাকে আমি কপি করব। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলতে পারেন। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলছি। ওইটা যখন তখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যাবে। তো এখন আমি যাচ্ছি 3 নাম্বার টুলে, টাইপ 1-এ পাথ টুলে। এই টুলে থাকা অবস্থায় এই যে সিকোয়েন্স যে দাগটা আছে এটাতে দিলাম ক্লিক করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার উল্টোভাবে আর লেখা নিয়ে ঝামেলা নেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার দেখেন টাইপ টুল থেকে চলে গেছি আমি সিলেকশন টুলে, যার কারণে 3টা হ্যান্ডেল বের হয়েছে, এখানে একটা, এখানে 2টা। আমার কাজ হচ্ছে আগে সোজা করা, তাহলে সিঙ্গেল হ্যান্ডেলটা ধরে ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা পজিশন অনুযায়ী বসাবেন এই 2টা হ্যান্ডেল দিয়ে। এই যে পাশাপাশি 2টা হ্যান্ডেল থাকে, এই 2টা দিয়ে। এই যে হ্যান্ডেলের কাছে যখন আমি মাউসের কার্যটা নিচ্ছি তখন দেখেন অ্যারো চিহ্ন আসছে, ওই টাইমে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে এটা মুভমেন্ট করতে পারবেন। এটা করতে বলেছি। আর মাঝে তো একটা বৃত্ত নেওয়া একদমই ইজি। একটা বৃত্ত নিলেন, এই পজিশনে বসিয়ে দিলাম, ব্যাস এতটুকু করে দেখান সবাই। সবই সহজ, শুধু একটু বোঝার দরকার, একটু সময় দেওয়ার দরকার। আচ্ছা, আজকে তো সময় হয়ে গেল, সামনের ক্লাসে আরও অনেক কিছু শিখবো আমরা। দেখেন আপনাদের আজ 7ম ক্লাস, 7টা ক্লাসে আমি বলেছিলাম 15টা ক্লাসের ভিতরে আপনাদের। এখন দেখেন প্রথম দিকে আমরা শুরু করেছিলাম মাত্র একটা টুলস, তারপরে 2টা টুলস। এখন দেখেন আমরা কিন্তু আরও প্রজেক্ট ভিত্তিক কাজের মাধ্যমে আরও দ্রুত এগোচ্ছি। পিছনে কথা বলা যাবে না এখন। এখন আমরা যে প্রসেসে এগোচ্ছি, কি ক্লাসগুলো ভাল লাগছে কি সবার? কথা তো ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? আমরা আশাবাদী 3 মাসের ভিতরে আমরা একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মতো, একটা ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, ওই কাজটা তাকে সন্তুষ্ট করে ডিজাইনটা পাঠানোর মতো পর্যায়ে যেতে আমাদের 3 মাসই যথেষ্ট। আপনাদের আজকে 7টা ক্লাস। প্রথম দিকে আপনারা সবাই অনেক দুর্বল, বুঝতে অসুবিধা হবে, অভ্যস্ত না, মাউস চালাতেই সবাই অভ্যস্ত না। তো এখন গতিটা অনেক কম হবে, এটা স্বাভাবিক। আপনারা কেউ যদি পিছিয়ে থাকেন, বুঝতে অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক ধরে নেবেন যে আমি পারি না, আমার দ্বারা হবে না, এরকম ভাবার কোনো দরকার নেই। এভাবে 1-2 মাস কন্টিনিউ করেন, দেখেন আপনার সবার সাথে আপনি এগোবেন। আমি সবাইকে সাথে নিয়েই এগোবো। আরেকটা কথা, আপনাদের এখন থেকে কম্পিউটার প্রয়োজন। এখন এখনও যাদের কম্পিউটার কেনা হয়নি, এখন এই যে আজকে জিনিসটা করলাম, এই জিনিসটা যদি আপনি বাসায় গিয়ে একবার ট্রাই করেন, তাহলে আপনার কিন্তু অনেক এগিয়ে যাবে। আধা ঘন্টা ধরে যদি আপনি প্র্যাকটিস করেন, আমাদের তো ইউটিউবে ভিডিও পাবলিশ করা থাকে, আজকে যা দেখালাম এটা আমি ইউটিউবে পাবলিশ করে রাখবো। তো কম্পিউটার এখনই কিনতে হবে। 7টা ক্লাস মানে 11 তারিখে শুরু করছিলাম, আমি বলেছিলাম যে 10-15 দিনের ভিতর কিনলে ভালো হয়, কিন্তু 1 মাসের ভিতরে মাস্ট কিনতেই হবে। না কিনলে আপনি কেন জানি সবার থেকে পিছিয়ে থাকবেন। সবার থেকে পিছিয়ে এক সময় এর প্রতি আগ্রহটা হারিয়ে যাবে, মনে হবে আমার দ্বারা এ হবে না, ভালো লাগবে না। তো সময়ের কাজ সময়ে করতে হবে, এখনই কম্পিউটার কিনতে হবে। সবাই চেষ্টা করেন কম্পিউটার কেনার। মোটামুটি যদি আপনারা নতুন কিনতে যান 25,000 টাকায় যথেষ্ট কম্পিউটার, আমাদের এই কাজ করার মতো কম্পিউটার। এখন যদি ভালো খুঁজতে যান তাহলে আমি বলবো 45 থেকে 50,000 টাকা বাজেট রাখতে। আর ওই জিনিসই যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যান, দেখা যাচ্ছে 35-40-এর ভিতরে পেয়ে যাবেন, 10-15 হাজার টাকা সেভ হবে। এই ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন।